ঘটনা ঘটে গেছে, যেমন সৌদি আরবের পঞ্চম বৃহত্তম তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী। এর পাশাপাশি সৌদি আরবের আসির প্রদেশের আভা শহরের কাছে অবস্থিত আরেকটি বিমান ঘাঁটি খামিস মুশাইদ, এই খামিস মুশাইদ বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনিরা। এর আগে সৌদি আরব ইয়েমেনের হুদাইদা সমুদ্র বন্দরে হামলা চালিয়েছিল। এদিকে ইরানের পক্ষ থেকে নতুন করে ঘোষণা করা হয়েছে, গতকাল খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার্সের কমান্ডার জেনারেল আবদুল্লাহি বলেছেন যে একজন ইরানি নাগরিক নিহত হলে তার বিপরীতে একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে। মানে ইরানের পক্ষ থেকে মারাত্মক রকমের প্রতিশোধের ঘোষণা দেওয়া হলো। ইরানের প্রেস টিভি আরেকটি খবর দিয়েছে যে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের আল জাফরা বিমান ঘাঁটি খালি করা হয়েছে, অর্থাৎ মার্কিন সেনাদেরকে, মার্কিন বিমান বাহিনীকে এখান থেকে সরিয়ে নিয়েছে। এ দুইটা খালি। এ পাশে আরেকটি সূত্র থেকে খবর পাওয়া গেল কুয়েত এবং বাহরাইনের বিমান নাকি ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নিয়েছে এবং সেই বিমান কুয়েত আর বাহরাইনে না নেমে সেই বিমান অবতরণ করেছে সংযুক্ত আরব আমিরাতে। এই ঘটনার পর আসলে ইরান কি প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং কি হয় পরিস্থিতি, সেটা কিন্তু এখন অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো। সুপ্রিয় দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে যখন এই রকমের একটা চরমতম অচল অবস্থা, হরমুজ প্রণালী কলাপস, বাবাল মানদেব প্রণালী কলাপস, তখন পাকিস্তান ইরান এবং আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে যে ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হয়েছিল সেইটাতে আবার ফিরে আসার জন্য। এবং এই কাজে পাকিস্তান বিশেষ একটি দেশকে সম্পৃক্ত করার চেষ্টা করছে। কোন সেই দেশ, এই সমস্ত নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথম আলোচনা আমরা ইয়েমেন সৌদি ক্রাইসিস দিয়েই শুরু করি। সৌদি আরব গতকাল ইয়েমেনের আল হুদাইদা সমুদ্র বন্দরে হামলা চালিয়েছিল। একদম দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সমুদ্র বন্দর, লোহিত সাগরে অবস্থিত এটা। এই সমুদ্র বন্দরে হামলা চালিয়েছে সৌদি আরব। কেন? ওই যে ইয়েমেনিরা বাবাল মানদেব প্রণালী আটকে রেখেছে, এখান থেকে সৌদি আরবের কোনো জাহাজ ভারত মহাসাগরের দিকে যেতে দেবে না, আবার ভারত মহাসাগর বাবাল মানদেব প্রণালী পার হয়ে সৌদি আরবের দিকে যেতে দেবে না অন্য কোনো জাহাজ। এই যখন পরিস্থিতি, অর্থাৎ এই রকম যখন অবস্থা, এবং এরই মধ্যে কার্যকর করেছে সৌদি আরবের জাহাজে ইয়েমেনি সেনারা হামলা চালিয়েছিল, সে খবর তো গত পরশু দিনের। এই প্রেক্ষাপটে সৌদি আরব ইয়েমেনের আল হুদাইদা সমুদ্র বন্দরের উপর হামলা চালিয়েছে, বিমান হামলা। সৌদি আরব আগেই ঘোষণা করেছিল ইয়েমেন যেহেতু তাদের তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে, তারা তার প্রতিশোধ নেবে। এবং সৌদি জোটের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছিল। আসলে সৌদি জোট এখন কার্যকর আছে কিনা জানি না, থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে। থাকলেই বাকি আর না থাকলে বাকি, পার্থক্য তো কিছু নেই, একই কাজ। তো সৌদি আরব সেই ঘোষণা মোতাবেক গত রাতে আল হুদাইদা সমুদ্র বন্দরে হামলা চালিয়েছে। এই হামলার পর ইয়েমেন পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছিল এবং তারা আরামকো তেল কোম্পানির জাজান যে স্থাপনা আছে সৌদি আরবের ভিতরে পঞ্চম বৃহত্তম তেল স্থাপনা এটা, সেখানে হামলা চালিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে। এবং সেই হামলায় জাজান তেল স্থাপনা মোটামুটিভাবে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা হচ্ছে, কোনো কোনো মাধ্যমে বলা হচ্ছে একদম ডিস্ট্রয়েড হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সেখানে আগুন জ্বলছে, এই আগুন সহজে নিভানো কঠিন হবে মনে হচ্ছে। সেখানে মার্কিন পেট্রিয়ট মোতায়েন ছিল, সেই পেট্রিয়ট দিয়ে এই ক্ষেপণাস্ত্র ঠেকানো যায়নি। আরেকটা সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে গ্রিসের সেনারা যারা সৌদি আরবে মোতায়েন আছে, সৌদি আরবের সাথে একটা চুক্তির আওতায় তারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে দুটো ক্ষেপণাস্ত্র, হুতিদের ছোড়া সম্ভবত 5টা ক্ষেপণাস্ত্র বা 3টা, দুটো ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করতে পেরেছে। আর বাকি 1টা হোক আর 3টা হোক, ওই স্থাপনায় হামলা ছিল। একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হলে যথেষ্ট একটা তেল স্থাপনা ধ্বংস করে দেওয়ার জন্য। যেখানে একটা ম্যাচের কাঠি জ্বালালেই সমস্যা, সেখানে একটা ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়েছে, আর কি লাগে। এরপরে
ইয়েমেনিরা কিন্তু এখানেই থেমে যায়নি। আসির প্রদেশ ইয়েমেনের কাছাকাছি তুলনামূলক। আসির প্রদেশের খামিস মুশাইদ বিমানবন্দর, সেই বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের সেনারা, সেখানেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি আরবের উপর ইয়েমেনিদের এই হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো ইরানকে দায়ী করেছে এবং তিনি বলেছেন ইরানকে এর দায়ভাগ নিতে হবে। ইরানকে দায়ভাগ নিলেই বা কি আর না নিলে বা কি, ঘটনা তো এই যে যুদ্ধই করতে হবে। আমেরিকা ইরানের উপর হামলা চালাবে আর ইরান তার মোকাবেলা করবে, আর ইরান পাল্টা হামলা চালাবে। ঘটনা তো তাই ঘটছে, নতুন কিছু তো না। ইয়েমেনের সাথে সৌদি আরবের নতুন করে যে সংঘর্ষ শুরু হলো, যুদ্ধ শুরু হলো, এটা কিন্তু মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ভিন্ন রকম এক মাত্রায় নিয়ে গেল, নতুন একটা পরিবেশ দিল এই অর্থে যে এতদিন ইরান, আমেরিকা এবং ইসরায়েলের ভেতরে যে যুদ্ধ চলছিল তাতে কিন্তু আরব দেশগুলো মোটামুটি চুপ ছিল। সেই জায়গায় এখন দেখা যাচ্ছে যে সৌদি আরব ইয়েমেনের সাথে যুদ্ধ শুরু করলো, তার মানে কিন্তু এটা মূলত ইরানের বিরুদ্ধেই যুদ্ধ বা আমেরিকাকে সহযোগিতা করার জন্য যুদ্ধ, এইভাবে দেখা হচ্ছে ইরানের পক্ষ থেকে। তাহলে পরিস্থিতিটা কোথায় গেল? এতদিন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে যেভাবে ভাবা হচ্ছিল, সম্ভবত সৌদি আরবের আর ইয়েমেনের ভেতরকার এই দ্বন্দ্ব সংঘাত আলাদা রকমের অবস্থা তৈরি করলো এবং যুদ্ধের যে সমস্ত সমীকরণ সেটা আরো জটিল হয়ে গেল। এখানে একটা তথ্য দিয়ে রাখি আমি আপনাদেরকে। বাবাল মানদেব প্রণালী, যেটা মূলত হুতিরা কন্ট্রোল করে, শুধু হুতিরা কন্ট্রোল করে না, বাবাল মানদেব প্রণালীর অপর দিকে তো অর্থাৎ দক্ষিণ পাশে তো সোমালিয়া, সেখানে তাদের একটা নিয়ন্ত্রণ আছে, বাট মূলত কন্ট্রোল করে এখানে হুতিরা। এখানে হুতিরা খুব স্ট্রঙ্গার। তো এই যে বাবাল মানদেব প্রণালী, এই বাবাল মানদেব প্রণালী দিয়ে ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার যে ইন্টারনেট কেবল, যেটা সাবমেরিন কেবল, এই সাবমেরিন কেবলের একটা বিরাট অংশ কিন্তু এই দিক দিয়ে অতিক্রম করেছে। সেক্ষেত্রে যুদ্ধের পরিস্থিতি যদি এমন ভয়ঙ্কর অবস্থায় নেওয়া হয়, সেখান থেকে হয়তো ইয়েমেনের হুতিরা এই কেবলের দিকে নজর দিতে পারে, অর্থাৎ এই কেবল কেটে দেওয়া, ধ্বংস করে দেওয়া, এগুলো করতে পারে। তখন কিন্তু সারা বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা, ডেটা সিস্টেম, এগুলো কিন্তু ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়বে, ঝুঁকির মুখে পড়বে। এই সমস্ত টেকনিক্যাল দিক, এই সমস্ত যে কৌশলগত দিক, এই বিষয়গুলো আমেরিকা, সৌদি আরব তাদেরকে মাথায় নেওয়া উচিত বা মাথায় নিয়েছে মনে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমেরিকা ইরানের বিরুদ্ধে বড় হামলা চালানোর কথা বলেও কিন্তু এখনো হামলা চালায়নি সেই রকমের। আমেরিকা হামলা চালাতে চাইছে, ইসরায়েল তাকে সাপোর্ট দিচ্ছে, বাট হামলা হলে তার পরিণতি কি হবে সেটা কিন্তু ভাবতে হচ্ছে। এবং এই ব্যাপারে সম্ভবত বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলো আমেরিকাকে বারবার সতর্ক করে দিচ্ছে যে এই ধরনের বড় হামলা হলে তার পরিণতি কিন্তু অন্যরকম হতে পারে। বাবাল মানদেব প্রণালী, হরমুজ প্রণালী বন্ধ, এটা খুলবে না ইরান এবং হুতিরা যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হচ্ছে। এটা গেল একটা দিক। আর একটা দিক হচ্ছে হরমুজ প্রণালী এবং বাবাল মানদেব প্রণালী, দুই প্রণালী দিয়েই এই রকমের গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবল গেছে, যেটা সারা বিশ্বের ইন্টারনেট এবং ডেটা সিস্টেমের সাথে জড়িত। এইগুলোতে যদি ইরানিরা বা ইয়েমেনিরা হাত দেয় তাহলে কিন্তু সারা বিশ্ব কলাপস হয়ে যাবে। এগুলো মাথায় রাখতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আলোচনার শুরুর দিকে যে কথা বলছিলাম, ইরানের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। ইরানের খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার্স, যেটা তার কমান্ডার জেনারেল আবদুল্লাহি, তিনি গতকাল ঘোষণা করেছেন মার্কিন হামলায় যদি একজন ইরানি নাগরিক নিহত হয়, তার বিপরীতে ইরান একজন মার্কিন সেনার জীবন নিয়ে নেবে, অর্থাৎ একজন মার্কিন সেনাকে হত্যা করবে। এটা একদম ওপেন ডিক্লারেশন, এটা আমার কোনো ব্যাপার না এবং এটা আমার কোনো দাবি না। ইরানের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে ইরান এই যুদ্ধের ব্যাপারে আরো অনেক বেশি শক্তিশালী অবস্থানে চলে গেল, শক্ত অবস্থানে চলে গেল। অর্থাৎ আমেরিকাকে আর কোনো মতে ছাড় দেওয়ার ইচ্ছা তাদের নেই, ছাড় দেওয়ার মানসিকতা ইরানি সেনাবাহিনীর ভেতর এখন আর নেই, সেটা কাজ করছে না। তার আগে ইরান ঘোষণা করেছিল যে ইরান এখন যুদ্ধের নীতিতে চোখের বদলে চোখ এটা অনুসরণ করবে, অর্থাৎ যেরকম ক্ষতি ইরানও সেই রকম শত্রুপক্ষের উপরে সেরকম ক্ষতি করে দেওয়ার চেষ্টা করবে। এর জবাবে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন যে ইরান তো চোখের বদলে চোখ নেবে আর আমরা চোখের বদলে মাথা নেব। তার মানে আমেরিকা আরো হত্যাকাণ্ড বেশি চালানোর ঘোষণা দিয়েছিল। তারপরে ইরানের খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার্সের যিনি কমান্ডার জেনারেল আবদুল্লাহি বলছেন যে একজন ইরানি নাগরিক নিহত হলে একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে।
এবং সম্ভবত এই কথা বলার সুযোগ পাচ্ছে ইরান এই জায়গা থেকে। মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো কিন্তু একদম ঝরঝরে করে দিয়েছে, অর্থাৎ কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক, এই সমস্ত জায়গায় যে সমস্ত আমেরিকার ঘাঁটি ছিল সেই ঘাঁটিগুলো বেশিরভাগই তছনছ হয়ে গেছে। যখন তছনছ